নমস্কার। বিদ্যালয়ে টাইপ 1 ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য শিক্ষকদের এই নির্দেশিকার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই আলোচনাটি মূলত ডায়াবেটিস আক্রান্ত শিশুদের সহায়তার জন্য আমরা বানিয়েছি। উপস্থাপক হিসেবে আমি ডাক্তার দেবাদিত্য দাস। এছাড়া থাকছেন ডাক্তার সুমনা কুন্দগ্রামী, ডাক্তার সুজয় ঘোষ, ডাক্তার হৃদয় দে, ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রয় দত্ত এবং ডাক্তার কাকলি রায়। এই শিক্ষামূলক নিবন্ধটির উৎস হলো দ্য ইন্ডিয়ান সোসাইটি অফ পিডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট এন্ডোক্রিনোলজি বা ইসপের স্কুল রিসোর্স টাইপ 1 ডায়াবেটিস আ গাইড টু স্কুল, এবং এটি রচনা করেছেন ডাক্তার শিরিষা কুসুমা বদ্দু, ডাক্তার প্রীতি সিং এবং ডাক্তার দিব্যলক্ষ্মী জে। এই নিবন্ধটিকে বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে ভূমিকা রয়েছে ডাক্তার দেবাদিত্য দাস, ডাক্তার সুমনা কুন্দগ্রামী, ডাক্তার সুজয় ঘোষ, ডাক্তার হৃদয় দে এবং ডাক্তার কাকলি রায়। চলে আসা যাক এই নির্দেশাবলী বা মডিউলটির রূপরেখা সম্পর্কে। আমরা আলোচনা করব যে ডায়াবেটিস রোগটি অ্যাকচুয়ালি কি, এর প্রধান প্রকারগুলো কি কি, ডায়াবেটিসের প্রাদুর্ভাব কত, এটিকে কিভাবে চিহ্নিত এবং চিকিৎসা করা হয়, ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সুরক্ষা এবং সুস্থতার সুবিধার্থে শিক্ষকদের ভূমিকা কি, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি বা হ্রাস পাওয়া বলতে কি বোঝায়, এটিকে কিভাবে শনাক্ত করা যায় এবং চিকিৎসা করা হয়, খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী কেমন হওয়া উচিত, কিভাবে বিশেষ পরিস্থিতি যেমন স্কুল ক্যাম্প বা পরীক্ষা ইত্যাদি সময়গুলো আপনারা শিক্ষক হিসেবে সামাল দিতে পারেন, এবং এমত অবস্থায় কি কি করণীয় এবং কি কি করণীয় নয়। তো আলোচনার প্রথমেই চলে আসা যাক যে ডায়াবেটিস রোগটি কি এবং এর প্রধান প্রকারগুলো কি কি। আমি ডাক্তার দেবাদিত্য দাস, শিশু এবং প্রাপ্তবয়স্ক লোকেদের হরমোন রোগ বিশেষজ্ঞ। তো আমাদের আলোচনার প্রথম প্রশ্নই থাকবে ডায়াবেটিস বা মধুমেহ কি। শরীরে ইনসুলিনের ঘাটতি বা ইনসুলিনের কর্মক্ষমতা হ্রাস পাওয়ার কারণে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের অক্ষমতাই হলো মধুমেহ বা ডায়াবেটিস। এই সংজ্ঞাটি আলোচনা করার পরে স্বভাবতই আপনাদের মাথায় আসতে পারে যে শর্করা এবং ইনসুলিনের মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্ক কি। তাতে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নিই যে টাইপ 1 ডায়াবেটিস, যেটি শিশুদের সবচেয়ে বেশি দেখা যায়, সেটি কেন হয়। টাইপ 1 ডায়াবেটিস হয় শরীরে ইনসুলিনের ঘাটতি হওয়ার জন্য। শরীরে ইনসুলিনের ঘাটতি কেন হয়? এই রোগটি বেসিক্যালি একটি অটো ইমিউন রোগ, যেখানে শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা শরীরের অগ্ন্যাশয় নামক অঙ্গটি বিটা কোষগুলোকে আক্রমণ করে, এবং এর ফলে বিটা কোষ নষ্ট হয় এবং বিটা কোষ থেকে যে ইনসুলিন নামক হরমোনটি তৈরি হওয়ার কথা সেটি আর তৈরি হয় না। ফলে শরীরে ইনসুলিনের একটি প্রভূত ঘাটতি ঘটে। এবার আসা যাক রক্তের শর্করা এবং ইনসুলিনের মধ্যে সম্পর্কটা ঠিক কি সেটার ব্যাপারে। প্রথমেই মনে রাখতে হবে আমাদের সবারই গ্লুকোজ বা শর্করার প্রয়োজন। গ্লুকোজ হলো আমাদের শক্তির উৎস। ঠিক যেমন একটি গাড়ির জন্য পেট্রোল বা গ্যাস বা গ্যাসোলিন হচ্ছে তার শক্তির উৎস, আমরা যে খাবার খাই তা পাচনতন্ত্র দ্বারা গ্লুকোজে ভেঙে যায়, এবং এই গ্লুকোজ কোষগুলির মধ্যে যদি প্রবেশ করে তবেই কোষগুলি এই গ্লুকোজকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে। এখন এই প্রবেশ ঘটে কিভাবে? আমরা সকলেই জানি একটি কোষ আমাদের সমস্ত দেহের সমস্ত অঙ্গগুলির বিল্ডিং ব্লক। আমাদের শরীরের প্রতিটি কোষ একটি বদ্ধ ঘরের মতো। যে কোনো কোষে প্রবেশ করতে গেলে যে কোনো পদার্থকে একটি নির্দিষ্ট দরজা দিয়ে যেতে হবে। শর্করার ক্ষেত্রে ইনসুলিনই হলো এই প্রবেশদ্বারের চাবিকাঠি। ইনসুলিন দেহের কোষগুলিতে শর্করা প্রবেশ ঘটায় যাতে রক্তের শর্করা কোষে প্রবেশ করে আমাদের শক্তি দেয়। শর্করার প্রবেশদ্বারের এই চাবিকাঠি হলো ইনসুলিন। নিচের এই কার্টুনটির মাধ্যমে আপনারা দেখতে পারেন কি করে ইনসুলিন আমাদের শরীরের কোষে গ্লুকোজের প্রবেশ ঘটায়, যার ফলে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ইনসুলিন যদি না থাকে বা ইনসুলিন যদি কাজ না করে, সেক্ষেত্রে গ্লুকোজ বা শর্করা কোষে ঢুকতে পারে না, এবং আমরা শক্তি পাই না, আমরা দুর্বল হয়ে পড়ি, আমাদের ক্লান্তি আসে, আরো বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়, যাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। ডায়াবেটিসের কারণ মূলত দুটি হতে পারে। একটি যেটা আমরা অলরেডি একবার আলোচনা করেছি, টাইপ 1 ডায়াবেটিস, যেখানে ইনসুলিন অপর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসও দেখা যায়, যেক্ষেত্রে ইনসুলিনের মাত্রা পর্যাপ্ত থাকে কিন্তু এই ইনসুলিন ঠিকমতো নিজের কাজ করতে পারে না। শিশুদের ক্ষেত্রে যদিও
আমরা কিন্তু টাইপ 1 ডায়াবেটিসই বেশি দেখতে পাই। আরেকবার দেখে দিই টাইপ 1 ডায়াবেটিস কি। টাইপ 1 ডায়াবেটিস শরীরে ইনসুলিনের ঘাটতির জন্য হয়, এবং শরীরের নিজস্ব যে প্রতিরোধ ব্যবস্থা, যে ইমিউন সিস্টেম, যে ইমিউনিটি, সেটি কিন্তু নিজের শরীরকেই অ্যাটাক করে, এবং আমাদের শরীরে যে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস বলে যে অঙ্গটি আছে, তার মধ্যে থাকা বিটা কোষগুলোকে সেটি নষ্ট করে দেয়। বিটা কোষের কাজ হচ্ছে ইনসুলিন উৎপাদন করা, যার ফলে আমাদের শরীরে ইনসুলিনের ঘাটতি ঘটে। যেমন আমরা আলোচনা করলাম, আমাদের মাথায় রাখতে হবে টাইপ 1 ডায়াবেটিস কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের থেকে আলাদা। এটি কোনো জীবনশৈলীর রোগ নয়, এটি একটি অটো ইমিউন রোগ, যেখানে আমাদের ইমিউন সিস্টেমই আমাদের বিটা সেলগুলোকে, প্যানক্রিয়াসের বিটা সেলগুলোকে নষ্ট করে শরীরে ইনসুলিনের ঘাটতি ঘটাচ্ছে। অপরদিকে টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন তৈরি হয়, কিন্তু এটি সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে ইনসুলিনের কাজের বাধা বা ইনসুলিন রেজিস্ট্যান্স আসে। জীবনশৈলী জনিত কারণ যেমন অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, ঘুমের অভাব, মানসিক চাপ ইত্যাদি এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই রোগ সাধারণত বংশগত হয়, যার জিনগত ঝুঁকি প্রবল থাকে। জীবনযাত্রার পরিবর্তন এবং ওষুধের মাধ্যমে এই চিকিৎসা করা হয়, যদিও এক্ষেত্রেও পরে ইনসুলিনের প্রয়োজন হতে পারে। চলে আসুন, আমরা টাইপ 1 ডায়াবেটিস বা ইনসুলিনের ঘাটতির জন্য শরীরে যে ডায়াবেটিসটি হয়, তার সম্বন্ধে প্রচারিত কিছু ভুল ধারণা সংশোধন করে নিই। প্রথমত, এই ডায়াবেটিস কিন্তু অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে হয় না। বাবা মা, ভাই বোন বা সন্তানেরা এর জন্য কোনোভাবেই দায়ী নয়। এটি টাইপ 1 ডায়াবেটিসের চেয়ে অনেক কম বংশগত, এবং এটি কোনো সংক্রামক রোগ নয়। অনেকেই বলে থাকবেন প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিস হয় শুনেছি, কিন্তু শিশুরা এতে আক্রান্ত হয় বলে শুনিনি। তাদের ক্ষেত্রে এটাই বলার যে হ্যাঁ, শিশুদের ক্ষেত্রেও এমনটা হয়। আমরা যতটা ভাবি বা যতটা অনুমান করি, এই রোগটা কিন্তু অতটাও বিরল নয়। বেশিরভাগ শিশুদের ক্ষেত্রেই ডায়াবেটিস রোগটি টাইপ 1 ডায়াবেটিস। আপনার কি মনে আছে টাইপ 1 ডায়াবেটিস কি? চলুন আরেকবার আলোচনা করে নিই। যেমন আমরা আগেও আলোচনা করেছি, টাইপ 1 ডায়াবেটিস শরীরে ইনসুলিন ঘাটতির ফলে ঘটে। আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থাই আমাদের শরীরের যে অঙ্গ প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, তার মধ্যে থাকা বিটা কোষের ক্ষতি করে। বিটা কোষ ইনসুলিন উৎপাদন করতে পারে না, এবং যার ফলে শর্করার মাত্রা বৃদ্ধি পায় রক্তে, এবং শিশুটি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয়। নমস্কার। আমি অধ্যাপক ডাক্তার প্রফেসর সুজয় ঘোষ, এন্ডোক্রিনোলজিস্ট। আপনাদেরকে বলবো, এই যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব আমাদের বাচ্চাদের, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস, এটা আমরা কিভাবে চিহ্নিত করব এবং কিভাবে চিকিৎসা করব। এবং টাইপ 1 ডায়াবেটিসের প্রকোপই বা কতটা। বিশ্বজুড়ে টাইপ 1 ডায়াবেটিসের যদি আমরা পরিসংখ্যান দেখি, 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 84 লক্ষ ব্যক্তি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত। এবং ভারতবর্ষের কথা যদি আমরা দেখি, তার মধ্যে 2022 সালে দেখা যাচ্ছে প্রায় 8,60,400 মানুষের টাইপ 1 ডায়াবেটিস আছে। তাদের মধ্যে একটা বড় অংশ 19 বছরের নিচে তাদের বয়স, সেখানে তাদের সংখ্যা হচ্ছে 2,82,300। টাইপ 1 ডায়াবেটিসে মোট আক্রান্তের সংখ্যা ভারতবর্ষে হয়তো 2050 সালের মধ্যে বেড়ে হবে প্রায় 17 লক্ষ। তাদের মধ্যে 19 বছরের নিচে টাইপ 1 ডায়াবেটিস থাকবে হয়তো 4 লক্ষ মানুষের। ইসপ্যাড, অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পিডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস, তারা একটা পজিশন স্টেটমেন্ট প্রকাশ করেছিল টাইপ 1 ডায়াবেটিসের বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে কি করণীয় আর কি কি নিয়মাবলী আমাদের পালন করা উচিত। তাই তাতে প্রথম কথা হচ্ছে, শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে পঠন পাঠনের অধিকার বজায় রাখতে হবে। টাইপ 1 ডায়াবেটিস হয়েছে বলে যে আর অন্য কিছু করতে পারবে না, পড়াশোনা করবে না, তা হবে না। যাতে শিক্ষার্থী সমান সুযোগ পায়, সমান শিক্ষা অর্জন করেন, এবং তাদের সমবয়সীদের সাথে বিভিন্ন ক্রিয়াকলাপ সমানভাবে অংশ নিতে পারেন, তা সুনিশ্চিত করতে হবে। শিক্ষার্থীকে স্কুলে রক্তের গ্লুকোজের মাত্রা যেন পরীক্ষা করতে দেওয়া হয় সম্মানজনক ভাবে, এবং যেন একটা উপযুক্ত স্থান থাকে সেটা করার জন্য, নিরীক্ষণ করার জন্য, এবং চিকিৎসা করার অনুমতি যেন দেওয়া হয়। নমস্কার,
আমি ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর শর্মিষ্ঠা রায় দত্ত। এখন আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি এবং এটি কিভাবে চিকিৎসা করা হয়। ডায়াবেটিসের লক্ষণ: প্রথমত, সারাক্ষণ তৃষ্ণার্ত হওয়া। দ্বিতীয়ত, ঘন ঘন প্রস্রাব পাওয়া। তৃতীয়ত, অনিচ্ছাকৃত ওজন কমে যাওয়া। চতুর্থত, সহজেই ক্লান্ত হয়ে পড়া। ডায়াবেটিস চিহ্নিতকরণ করবেন কিভাবে? ডায়াবেটিসের লক্ষণ থাকলে, অর্থাৎ তৃষ্ণার্ত, ঘন ঘন প্রস্রাব পাওয়া, ওজন কমে যাওয়া, রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হবে। খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 126-এর উপর বা ভর্তি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 200-র উপরে এলে ডায়াবেটিস চিহ্নিত হবে। গ্লাইকোসাইডেড হিমোগ্লোবিন 6.5-এর উপরে থাকলে ডায়াবেটিস চিহ্নিত হবে। এর চিকিৎসা কি? শিশু এবং তরুণরা কিভাবে তাদের টাইপ 1 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে? টাইপ 1 ডায়াবেটিসের আপাতত কোনো নিরাময় নেই, তবে এটি সন্ধানের জন্য গবেষণা চলছে। এটি ইনসুলিন নেওয়ার মাধ্যমে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং শিশুটি স্বাভাবিক জীবনযাপন করে, যা অন্য বাচ্চাদের থেকে আলাদা নয়। টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের আজীবন দিনে একাধিকবার ইনসুলিন ইনজেকশন দেওয়া দরকার। তারা নিম্নলিখিত উপায়গুলোর মাধ্যমে একটি ব্যবহার করতে পারে: ইনসুলিন সিরিঞ্জ অথবা ইনসুলিন পেন অথবা ইনসুলিন পাম্পের মাধ্যমে। তাদের রক্তে গ্লুকোজের মাত্রা দিনে একাধিকবার পরীক্ষা করতে হবে। আঙুলের সূচ ফুটিয়ে গ্লুকোমিটার দিয়ে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা যায়, অথবা একটি বিশেষ যন্ত্র, যা মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে হাত বা উরুর সাথে সংযুক্ত একটি সেন্সরের সাহায্যে গ্লুকোজের মাত্রা দেখা যেতে পারে। নমস্কার, আমি ডক্টর সুমনা কুন্দগ্রামী, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্ট। আজ আমি কথা বলবো ডায়াবেটিসে আক্রান্ত শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং সমান সুযোগ প্রদানে শিক্ষকের ভূমিকা কি এ বিষয়ে। বাচ্চাকে কি স্কুলে রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হবে এবং ইনজেকশন দিতে হবে? উত্তর অবশ্যই হ্যাঁ। কখন এবং কতটা, তা তাদের ডাক্তার দ্বারা প্রদত্ত ডায়াবেটিস ম্যানেজমেন্ট প্ল্যান বা ডিএমপির ওপর নির্ভর করে। এটা মনে রাখতে হবে যে আমাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও শর্করার মাত্রা ওঠানামা কিন্তু করতে পারে, যা রক্তের শর্করার মাত্রা খুব বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। উচ্চ বা নিম্ন রক্তের গ্লুকোজ উভয়ই কিন্তু ক্ষতিকারক। তা শিশুটির মনোসংযোগ, শেখার ক্ষমতা এবং খেলার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। যেহেতু বাচ্চারা তাদের জেগে থাকার সময়ের প্রায় 50% স্কুলে ব্যয় করে, তাই স্কুলেও ভালো গ্লুকোজ স্তর বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে বাচ্চাদের তাদের ডায়াবেটিস সম্বন্ধীয় সরঞ্জাম স্কুলে নিয়ে যাওয়ার অনুমতি দিন। ইনসুলিন সিরিঞ্জ, পেন, পাম্প, গ্লুকোমিটার, সিজিএম রিডার, লো গ্লুকোজ ট্রিটমেন্ট কিট, অতিরিক্ত স্ন্যাক্স ইত্যাদি শিশুটির শর্করার মাত্রা চেক করার সময় এবং ইনজেকশন নেওয়ার সময় দয়া করে তাকে সাহায্য করুন। দয়া করে পিতামাতাকে স্কুলে রক্ত পরীক্ষা ও ইনজেকশন দেওয়ার অনুমতি দিন। প্রতিটি প্রধান খাবারের আগে, যাকে আমরা বলি মিল, শিশুর প্রয়োজন রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও সেই অনুযায়ী ইনসুলিন নেওয়া, ইনজেকশনটি দেওয়া পরিমাণ মতো। এছাড়াও রক্তের গ্লুকোজ পরীক্ষা করার প্রয়োজন এই সময়গুলোতে, যেমন ধরুন খেলাধুলা, অনুশীলনের আগে এবং পরে, যে কোনো পরীক্ষার সময় বা স্ট্রেস যখন হচ্ছে, বা যে কোনো সময় যদি শিশু কোনোভাবে অসুস্থ বোধ করে সেই সময়। কিন্তু আপনার মনে এই প্রশ্ন উঠতেই পারে যে ট্যাবলেটগুলির কি হবে? আমার পিসির যে ডায়াবেটিস আছে এবং তিনি সঠিক ডায়েট এবং ট্যাবলেট দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমার শিশুর ক্ষেত্রে তা কেন নয়? আসলে ওটি হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 এর সাথে টাইপ 1 কে গুলিয়ে ফেলবেন না। কে স্কুলে রক্তের গ্লুকোজ পরীক্ষা করবে এবং ইনসুলিন ইনজেকশন দেবে? খুবই সঙ্গত প্রশ্ন।
আসলে 6-8 বছরের বেশি বয়সের যেসব শিশুরা, বেশিরভাগ শিশুই কিন্তু রক্তের গ্লুকোজ পরীক্ষা নিজেরাই করতে পারে এবং তত্ত্বাবধানে নিজেরাই ইনসুলিন দিতে পারে। এই শিশুদের নিজের যত্ন নেওয়ার জন্য দয়া করে তাদের একটি নিরাপদ স্থানের ব্যবস্থা করে দিন, যেমন নিজস্ব শ্রেণীকক্ষ বা খালি শ্রেণীকক্ষ বা মেডিকেল রুম বা স্টাফ রুম ইত্যাদি। তাদের সঙ্গে অন্যান্য যে কোনো শিশুর মতোই আচরণ করুন, তবে রোগ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে। ছোট বাচ্চাদের জন্য যে স্কুলে রক্তের গ্লুকোজ পরীক্ষা করবে ও ইনসুলিন ইনজেকশন দেবে, এই সবই যেন নির্দিষ্টভাবে একটা জায়গায় লেখা থাকে। প্রায়শই পিতামাতারা স্কুল নার্স বা শ্রেণী শিক্ষককে এটি করতে শেখাতে পারেন। কিছু ক্ষেত্রে পিতামাতারা প্রতিদিন মধ্যাহ্ন ভোজনের সময় স্কুলে এসে ইনজেকশন নিজেরাই দিতে পারেন, তবে এটি স্কুলের রুটিনকে ব্যাহত না করে। নিশ্চিন্ত হয়ে নিন, শিশুটির জন্য যে ডায়াবেটিস চিকিৎসা প্রণালীর পরিকল্পনাটি নেওয়া হয়েছে, তাতে যেন সেই ব্যক্তির নাম স্পষ্ট করে উল্লেখ করা থাকে, যিনি রক্তের গ্লুকোজ পরীক্ষা করবেন এবং স্কুলে ইনসুলিন ইনজেকশনটি দেবেন। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডায়াবেটিস ম্যানেজমেন্ট প্ল্যান নামক একটি কার্ডের। এটি প্রতিটি শিশুর, ডায়াবেটিক শিশুর স্কুলে যেন রাখা থাকে। এবং আপনারা যদি লক্ষ্য করেন, প্রথমে লেখা আছে শিশুটির নাম, তার জন্ম তারিখ, বয়স, কোন স্কুলে সে পড়ে, তার কবে এই ডায়াবেটিস রোগটি ধরা পড়েছিল, কি ধরনের ডায়াবেটিস, তার স্কুলের নাম, এবং স্কুলে কে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা কাকে প্রথম কন্ট্যাক্ট করতে হবে, তার নাম্বার যদি শিক্ষক বা শিক্ষিকা হন, তার ডাক্তারের নাম কি, তার কন্ট্যাক্ট নাম্বার, শিশুটির বাবা মার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল এবং ইমেল আইডি যদি থাকে, ইত্যাদি। খুবই গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস। এবং তারপরে দেখুন, এখানে নিশ্চিতভাবে লেখা থাকবে যে বাচ্চাটির গ্লুকোজ কে পরীক্ষা করবে, শিশুটি নিজে, তার মা বাবা, নার্স, নাকি স্কুলের কোনো শিক্ষক, নাকি গ্লুকোমিটারটি কোথায় রাখা থাকবে, কে গ্লুকোজ চেক করবে, কখন চেক করবে, ইনসুলিন স্কুলে কি দরকার পড়বে, দরকার পড়লে কে ইনসুলিনটা দেবে, কোথায় সেই ইনসুলিন রাখা থাকবে, কখন দিতে হবে, কতটা দিতে হবে। এই প্রতিটা জিনিস যেন নির্দিষ্টভাবে একটা জায়গায় লেখা থাকে, যাতে বিপদের সময় সবাই জানে যে কার কি কর্তব্য, কার কি দায়িত্ব। এবার দেখুন, পরবর্তীটাও ভীষণ জরুরি। পরবর্তী পাতায় দেখা যাচ্ছে যে লেখা আছে যে লো লো ব্লাড গ্লুকোজ বা শর্করার ভাগ যদি কমে যায় তাহলে কি করতে হবে। যেমন ধরুন, 70-এর নিচে নেমে গেলে আমরা তাদের যেন একা না রেখে দিই, তাকে সিক রুমে একা পাঠানোর দরকার নেই, তাকে সেখানেই আমরা কি কি দিতে পারি, চিনি দিতে পারি, সুগার বা গ্লুকোজ পাউডার দিতে পারি, কি কি আমরা করতে পারি, সব যেন নির্দিষ্টভাবে লেখা থাকে, যতক্ষণ না তার সুগারের লেভেলটি উঠে 80-র ওপর হচ্ছে। যদি খুব সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয় বা শর্করার মাত্রা যদি অত্যন্ত কমে যায়, তাহলে আমাদের কি করতে হবে। সাথে সাথে যেন আমরা তাদের সাইড করে শুইয়ে দিই, কাত করে, মুখে কিছু দেওয়া যাবে না, দরকার হলে গ্লুকাগন ইনজেকশন দিতে হবে ইত্যাদি, এবং অ্যাম্বুলেন্স ডাকতে হবে। এবং যদি খুব বেশি বেড়ে যায় শর্করার মাত্রা, যাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিয়া, 300-র উপরে ধরুন, এবং তার সাথে যদি বমি হয়, পেটে ব্যথা করে, বা বাচ্চাটি খুবই দুর্বল বোধ করে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা নিতে হবে। এই প্রতিটি কাজ কিন্তু যেন নির্দিষ্টভাবে লেখা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্লাড গ্লুকোজ কত কি হলে কি কি করতে হবে, কি কি করতে হবে না, সেগুলো সম্বন্ধে নির্দিষ্টভাবে সব জায়গায় লেখা আছে। এবং শেষে এই অংশটিতে লেখা থাকবে, তার ডাক্তারের সই থাকবে, তার বাবা মার স্বাক্ষর থাকবে, এবং সর্বসম্মতিক্রমে এটা কিন্তু একটা প্ল্যান, যাকে বলে এই অনুযায়ী আমাদের সবকিছু কাজ করতে হবে। এটা খুবই সুন্দর একটা নির্দেশিকা বা প্ল্যান, যেটা প্রতিটি শিশুর জন্য জরুরি, এবং এটা তৈরি করেছেন ডক্টর শিরিষা কুসুমা বড়ু। এরপর আমরা চলে আসি শিরিষা বলে একটি ছোট্ট মেয়ের কথায়, যিনি যে 9 বছর বয়সী হায়দ্রাবাদে থাকে। তার মা বলেছেন, আমার মেয়ে ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষের ভিতরে তার রক্তের গ্লুকোজ পরীক্ষা করে। আমরা তার স্কুলকে ধন্যবাদ জানাই এটিকে একটি সাধারণ কাজ হিসেবে বিবেচনা করার জন্য। রমনা বলে আরেকজন, যারা হায়দ্রাবাদের থাকে, বয়স 14, তার বাবা একটি স্বীকারোক্তি করেছেন। তিনি বলেছেন, আমার ছেলে স্কুলে এবং বাড়িতে দিনে 4 থেকে 5 বার ইনসুলিন শট নেয়। তাকে স্বাধীনতা ও গোপনীয়তা দেওয়ার জন্য আমরা তার স্কুলের কাছে কৃতজ্ঞ। নিশ্চয়ই সকলের সমান আহ কোঅপারেশন বা একসাথে হাত মিলিয়ে চললে তবেই আমাদের শিশুরা, ডায়াবেটিক শিশুরা ভালো থাকবেন। আমাদের মনে রাখতে হবে, ডায়াবেটিস যেন কোনো শিশুকে কোনো কিছুতে অংশগ্রহণ করা থেকে বিরত বা নিরস্ত না করতে পারে। ধন্যবাদ। নমস্কার।
আমরা এখন আলোচনা করব রক্তে নিম্ন গ্লুকোজের মাত্রা কিভাবে শনাক্ত করবেন এবং কিভাবে সেটা পরিচালনা করবেন বা ম্যানেজ করবেন। হ্যালো, আমি ডক্টর হৃদয় দে, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্ট, কলকাতা। রক্তে গ্লুকোজের মাত্রা অত্যধিক ওঠানামা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। কখন আমরা বলবো যে রক্তের গ্লুকোজ কম? যখন রক্তের গ্লুকোজ 70 mg/dl এর কম, তখন আমরা বলবো নিম্ন ব্লাড গ্লুকোজ। আর যখন 180 mg/dl এর উপরে, তখন তাকে আমরা বলবো হাই ব্লাড গ্লুকোজ। রক্তে নিম্ন এবং উচ্চ গ্লুকোজ স্তরের কারণ কি? ব্যায়াম এবং ইনসুলিন রক্তে গ্লুকোজ হ্রাস করে। অন্যদিকে খাদ্য, ইনসুলিনের অনুপস্থিতি, অসুস্থতা, স্ট্রেস রক্তে গ্লুকোজ বৃদ্ধি করে। নিম্ন রক্ত গ্লুকোজ কখন বলবো? যখন রক্তে ব্লাড গ্লুকোজ 70 mg/dl এর কম। এটি বিপজ্জনক হতে পারে এবং এটা শনাক্তকরণ এবং সময় মতো চিকিৎসা অত্যন্ত জরুরি। রক্তে গ্লুকোজ কমে গিয়ে তন্দ্রাভাব, এমনকি খিঁচুনি, ফিট বা কোমা অবধি হতে পারে। এটি বিপজ্জনক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য বাহ্যিক সহায়তার প্রয়োজন। কখন আপনি ভাববেন যে রক্তে শর্করার মাত্রা কমে গেছে? 1 নম্বর, ক্লান্তিভাব, মাথা ব্যথা, প্রচন্ড খিদে পাওয়া, মাথা ঘোরা, কোনো কিছু বুঝতে না পারা, আতঙ্কিত হয়ে পড়া এবং বিরক্তি। একটা জিনিস আমাদের মাথায় রাখা অত্যন্ত জরুরি, যে এই যে নিম্নলিখিত সিমটমস গুলি বা লক্ষণগুলি বলা হয়েছে, কোনো লক্ষণ ছাড়াই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার কমে যেতে পারে। যখনই আপনি রক্তে শর্করার মাত্রা কমে গেছে এরকম সন্দেহ করবেন এবং শিশুটি জাগ্রত অবস্থায় আছে, তখন দ্রুত রক্তে গ্লুকোজ পরীক্ষা করুন। যদি আপনি দেখেন রক্তে ব্লাড গ্লুকোজ 70 mg/dl এর কম হয়, তবে শিশুকে দ্রুত চিনি দেওয়া প্রয়োজন। কতটা চিনি, কোন রকমের চিনি, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। এরপরে 15 মিনিট পর আপনি রক্তের গ্লুকোজ পুনরায় পরীক্ষা করুন। যদি দেখেন যে রক্তের গ্লুকোজ এর পরও 70 mg/dl এর কম, তখন সমপরিমাণ চিনি আবার দেওয়া উচিত। যদি দেখেন যে 70 mg/dl এর বেশি রক্তের ব্লাড গ্লুকোজ আছে, তখন অল্প পরিমাণ জল খাবার দেওয়া উচিত। এক্ষেত্রে আমরা আলোচনা করব যে লো ব্লাড গ্লুকোজ বা হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা কিভাবে আপনি করবেন। এক্ষেত্রে দ্রুত কার্যকারী চিনি, গ্লুকোজ বা ফলের রস খাওয়ানো উচিত। যদি আপনি চিনি বা অ্যাকচুয়ালি চিনির পাউডার বা গ্লুকোজ পাউডার এবং গ্লুকোজের বড়ি বা ফলের রস খাওয়ানো উচিত, সেক্ষেত্রে কতটা পরিমাণ খাওয়াবেন? যদি 5 বছরের নিচে হয়, চিনির পাউডার বা গ্লুকোজ পাউডার 1 চা চামচ, 5 থেকে 10 বছর হলে 1.5 চা চামচ, এবং যদি 10 বছরের উপরে হয় তাহলে 2 চা চামচ খাওয়ানো উচিত। গ্লুকোজের বড়ির ক্ষেত্রে 5 বছরের নিচে 3টে ট্যাবলেট, 5 থেকে 10 বছর 5টা, এবং 10 বছরের উপর 6 থেকে 7টা। যদি আপনি ফলের রস খাওয়ান, তাহলে 5 বছরের নিচে 30 ml, 5 থেকে 10 বছরে 70 ml, এবং 10 বছরের উপরে 100 ml। এক্ষেত্রে মনে রাখতে হবে, চর্বিযুক্ত কোনো কিছু খাবার আমাদের ক্রমশ টেন্ডেন্সি হয়ে গেছে যে হাইপোগ্লাইসেমিয়া হলেই বিস্কিটস, চকলেট এইগুলো দেওয়া, কিন্তু এইগুলো দেওয়া একদমই উচিত নয়। কারণ এইগুলো ব্লাড সুগারের মাত্রা বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট টাইম নেয়, আদার রাদার দেন যে দ্রুত কার্যকারী চিনি বা গ্লুকোজ বা ফলের রস যত তাড়াতাড়ি ব্লাড গ্লুকোজ বাড়াতে পারে তার থেকে। প্রতিটি শিশুর জন্য নিম্নলিখিত বিষয়গুলি আলাদা হতে পারে: কি ধরনের চিনি দেবেন, কতটা চিনি দেবেন, এবং শিশুর টাইপ 1 ডায়াবেটিস কিটে এটা কোন জায়গায় আছে সেটা দেখার জন্য। রক্তে শর্করার অভাব সংশোধন করার পরে শিশুটিকে জলখাবার দিতে হবে। সেক্ষেত্রে কি ধরনের জলখাবার দেবেন? যেমন আপনি 200 ml দুধ দিতে পারেন, একটা ছোট কলা, একটা মিডিয়াম আপেল, কিছুটা 1 পিস ব্রেড বাটার, এগুলো আপনি
দিতে পারেন। প্লিজ নোট যে এটি রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কম থাকার সময়ে দেওয়া দ্রুত কার্যকরী চিনির থেকে কিন্তু ডেফিনেটলি আলাদা। কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী: যতদূর সম্ভব শ্রেণীকক্ষে নিজেই পরীক্ষা করুন এবং চিকিৎসা করুন। শিশুকে একা মেডিকেল রুমে বা স্টাফ রুমে পরীক্ষা এবং চিকিৎসার জন্য পাঠাবেন না। শিশুটি সুস্থ না হওয়া পর্যন্ত কাউকে না কাউকে সঙ্গ দিতে হবে। আপনি রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে না পারলেও আপনার শিক্ষার্থীর লক্ষণগুলির ভিত্তিতে যদি আপনি মনে করেন যে রক্তে শর্করার মাত্রা কম হতে পারে, তখন ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করে দিন এবং কল করে মা বাবাকে অবহিত করুন। এক্ষেত্রে যদি বাচ্চা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, খিঁচুনি হয় বা অজ্ঞান হয়ে পড়ে, তখন আপনাকে মনে রাখতে হবে জোর করে কোনো খাদ্য বা তরল খাওয়াবেন না। কারণ কারণ এটি বাচ্চার শ্বাসনালীতে গিয়ে বাচ্চার শ্বাসনালী অবরুদ্ধ করতে পারে। এক্ষেত্রে বাচ্চাকে পুনরুদ্ধারের অবস্থানে রাখুন। এর মানে বাচ্চার মাথা একদিকে কাত করে রেখে বাচ্চাকে শুইয়ে দিন, যাতে বাচ্চার মুখে থাকা কোনো কিছু বাচ্চার শ্বাসনালীতে গিয়ে শ্বাসনালী অবরুদ্ধ না করতে পারে। বাবা মাকে সত্বর যোগাযোগ করুন, অ্যাম্বুলেন্সে কল করুন, শিশুকে হাসপাতালে নিয়ে যান এবং অবশ্যই অ্যাটেন্ডিং ডক্টরকে শিশুর টাইপ 1 ডায়াবেটিস সম্বন্ধে অবহিত করুন। কিভাবে রক্তের লো ব্লাড গ্লুকোজ বা হাইপোগ্লাইসিমিয়া শনাক্ত করা যায় এবং সেটা প্রতিরোধ করা যায়? 1 নম্বর, দেরি না করে বাচ্চা যেন সময় মতো খাবার খায় সেটা নিশ্চিত করুন। ছোট বাচ্চাকে খাবার শেষ করার জন্য যথেষ্ট টাইম দিন। ওভারডোজ এড়াতে ইনসুলিন ইনজেকশনের সময় আপনার সামনে থাকা জরুরি। তদারকি করুন। অনুশীলনের আগে বা এক্সারসাইজের আগে এবং পরে রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন এবং জলখাবার খাওয়ান। অসুস্থ হলে তাড়াতাড়ি বাবা মাকে জানান, ফ্লুইড দিতে থাকুন এবং রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন। নমস্কার, আমি ডক্টর কাকলি রায়, পিডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্ট, কলকাতা। আজকে আমি আলোচনা করব রক্তে উচ্চ গ্লুকোজের মাত্রা আমরা কিভাবে শনাক্ত করব এবং সেটা কিভাবে প্রতিরোধ করব। আমরা প্রথমে জেনে নেই রক্তে উচ্চ গ্লুকোজের মাত্রা সৃষ্টি করতে পারে এরকম পরিস্থিতি কি কি। উচ্চ রক্ত গ্লুকোজ বলতে 250 মিলিগ্রাম বা ডিএল এর বেশি। প্রথমত, যদি বাচ্চার কোনো অসুস্থতা দেখা যায়, বাচ্চার জ্বর, বমি, বাচ্চার ডায়রিয়া বা কোনো রকম অসুস্থতা, সেই রকম পরিস্থিতি বাচ্চার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। যদি বাচ্চা কোনো রকম ভাবে কোনো মানসিক চাপে থাকে এবং বাচ্চা যদি খাবার আগে ইনসুলিন ইনজেকশন কোনো কারণে এড়িয়ে যায়, এই পরিস্থিতিগুলোতে বাচ্চার রক্তে গ্লুকোজের মাত্রা উচ্চ হতে পারে। যদি অনবরত রক্তে গ্লুকোজের মাত্রা হাই থাকে এবং সেটা চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে রক্তে কিটো অ্যাসিডোসিসের মাত্রা, রক্তের মধ্যে কিটো অ্যাসিড জমতে থাকে এবং সেই মাত্রাটা বেড়ে যেতে পারে, যা কিনা ভীষণ বিপজ্জনক। এবার আমরা জেনে নেব রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে শিশুদের কি কি লক্ষণ দেখা দিতে পারে। প্রথমত, বাচ্চা বারবার করে বাথরুম যাবে প্রস্রাব করার জন্য। বাচ্চা খুবই তৃষ্ণার্ত বোধ করতে পারে এবং খুব ঘন ঘন জল পান করতে পারে। বাচ্চা খুব তন্দ্রাচ্ছন্ন থাকতে পারে, যেরকম বাচ্চার যে নর্মাল অ্যাক্টিভিটি, খেলাধুলো, সেসবগুলো কম হতে পারে। এবার আমরা জানবো কিটোঅ্যাসিডোসিস হওয়ার বিপদ লক্ষণ কি কি। যদি বাচ্চার ভীষণ পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে বা দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে, এই লক্ষণগুলো কিন্তু কিটোঅ্যাসিডোসিসের বিপদ লক্ষণ। টাইপ 1 ডায়াবেটিসের বাচ্চা যে স্কুলে যাচ্ছে, সেই স্কুলের কর্তৃপক্ষে টাইপ 1 ডায়াবেটিস, তার বিপদ লক্ষণ, তার সুগার চেক, সমস্ত কিছু সম্পর্কে ওয়াকিবহাল হওয়া উচিত। যদি স্কুলে কোনো বাচ্চার এরকম কোনো বিপদ লক্ষণ দেখা যায়, তাহলে খুব শীঘ্রই এমার্জেন্সি বাবা মাকে কল করুন। বাচ্চার রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন, সেই গ্লুকোজ যদি কম হয় তার চিকিৎসা করুন। যদি বাবা মায়ের পৌঁছতে দেরি হচ্ছে, তাহলে বাচ্চাকে নিয়ে সরাসরি হসপিটালে চলে যান এবং ডাক্তারকে বাচ্চা টাইপ 1 ডায়াবেটিস আছে যে সেই ব্যাপারে অবহিত করুন। আমরা এবার দেখে নেব দিল্লি গুড়গাঁওয়ের বাসিন্দা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত 8 বছরের শিশুর মা শ্রীমতী প্রিয়া দেবী কি বলছেন। তিনি বলছেন তার বাচ্চার স্কুলে নার্সদের সাথে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং নার্সরা প্রতিদিন প্রতিনিয়ত বাচ্চার খাবার আগে এবং যদি প্রয়োজন হয় বাচ্চার রক্তে ব্লাড গ্লুকোজ পরীক্ষা করেন। সেটা
বাবা মায়েদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান এবং বাবা মায়েদের সাথে আলোচনা করে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিনের ডোজ ইনজেকশন দিয়ে সিরিঞ্জের মাধ্যমে বাচ্চাকে ইনজেকশন দেন। শ্রীমতী প্রিয়াদেবী বলছেন নার্সরা এই সিরিঞ্জের মধ্যে ইনজেকশন ডোজ দেওয়ার ব্যাপারে যথেষ্ট বিশেষজ্ঞ এবং তিনি যথেষ্ট খুশি। এবার আমরা দেখব আহ শারীরিক ব্যায়াম বা ডায়েটের জন্য আমাদের সুপারিশগুলি কি কি। প্রথমত, কোনো বাচ্চা টাইপ 1 ডায়াবেটিস থাকুক বা না থাকুক, শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার জন্য সমস্ত শিশুদের প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা মানে 60 মিনিট মাঝারি থেকে জোরালো তীব্রতার শারীরিক ক্রিয়াকলাপ বা ব্যায়াম অভ্যাস করানো উচিত। টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষার ক্লাস বা দল বা স্বতন্ত্র খেলাধুলোতে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করা উচিত, কিন্তু সচেতনতার সঙ্গে। কি সচেতনতা? কখনো কখনো খেলাধুলো বা খেলাধুলোর ফলে টাইপ 1 ডায়াবেটিস বাচ্চার রক্তে গ্লুকোজ কমে যেতে পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। খেলাধুলো বা খেলার সময় রক্তে গ্লুকোজের মাত্রা কম হয়ে যাওয়া আমরা প্রতিরোধ কি করে করব? সেটার জন্য প্রথমত একটি ক্রিয়া সময়সূচি বানানো উচিত এবং সেই সময়সূচি আগে থেকে পিতামাতাকে বা অভিভাবকদের জানিয়ে দেওয়া উচিত। সেই সময়সূচি অনুযায়ী পিতামাতা ডায়াবেটিস ম্যানেজমেন্ট প্রপারলি প্ল্যান করবে এবং সেই অনুযায়ী বাচ্চার ইনসুলিন এবং বাচ্চার খাবার আগে থেকে প্ল্যান করে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে। প্রথমত কি করতে হবে আমাদের? অনুশীলন শুরুর আগে বাচ্চার ব্লাড গ্লুকোজ পরীক্ষা করতে হবে এবং বাচ্চাকে জল খাবার খাওয়ার জন্য একটু অতিরিক্ত সময় দিতে হবে। যদি শারীরিক ক্রিয়াকলাপ অপরিকল্পিত হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অনুশীলনের আগে ও পরে শিশুর রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে উৎসাহিত করতে হবে এবং খেলাধুলো শুরু করার আগে বাচ্চাকে অতিরিক্ত জল খাওয়ার জন্য সময় দিতে হবে, বিশেষত যদি রক্তে গ্লুকোজ মাত্রা 100 মিলিগ্রাম/ডিএল এর নিচে হয়। সাধারণত প্রতি 1 ঘন্টা ক্রিয়াকলাপের জন্য একটি 15 গ্রাম কার্বোহাইড্রেটের ছোট জলখাবার পর্যাপ্ত হয়। এবার আমরা জেনে নেব কখন খেলাধুলো আমরা একটু এড়োবো বা একটু বিলম্বিত করবো। যদি রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকে সেক্ষেত্রে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এবং সেই লো ব্লাড গ্লুকোজের চিকিৎসা করার পরে বাচ্চাকে ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার জন্য অনুমোদিত করা যাবে। যদি রক্তে গ্লুকোজ বেশি থাকে বা বাচ্চার কোনো অসুস্থতা থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ডায়াবেটিস ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী উচ্চ ব্লাড সুগার চিকিৎসা করব এবং ব্লাড সুগার 250 থেকে 300 নিচে নেমে গেলে তবেই বাচ্চা ক্রিয়াকলাপে খেলাধুলায় অংশ নিতে পারে। আমরা সবসময় মনে রাখবো টাইপ 1 ডায়াবেটিসের বাচ্চা সমস্ত রকম খেলাধুলো সমস্ত নর্মাল জীবনযাপন করবে, কিন্তু একটি সচেতনতার সঙ্গে। এবং এই দুটো ক্ষেত্রেই আমরা উভয় ক্ষেত্রে ক্রিয়াকলাপের সঙ্গে প্রতি ঘন্টায় আমরা রক্তে গ্লুকোজ পরীক্ষা চালিয়ে যাব, যাতে কোনো রকম কোনো কমপ্লিকেশন না হয়। এবার আমরা কথা বলবো ডায়াবেটিক ডায়েট নিয়ে। আমাদের কি কোনো বিশেষ ডায়াবেটিক ডায়েট আছে? না, নেই। ডায়াবেটিক ডায়েট বলে কিছু নেই, আছে শুধু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। টাইপ 1 ডায়াবেটিস থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুর গোটা শস্য, শাকসবজি, ফলমূল, প্রোটিন এবং ভালো চর্বি সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর ডায়েট গ্রহণ করা উচিত। টাইপ 1 ডায়াবেটিসে যে কোনো শিশু মাঝে মাঝে কিন্তু সীমিত পরিমাণে মিষ্টি, কেক, আইসক্রিম ইত্যাদি খেতে পারে, কিন্তু একমাত্র পার্থক্য হলো টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত শিশুরা কার্বোহাইড্রেট খাবার আগে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন গ্রহণ করতে হয়। এবার আমরা আলোচনা করব কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে, যেরকম বাচ্চা যদি কোনো আউটিং এ বা সারা রাত ভ্রমণ বা ওভারনাইট ভ্রমণে যেতে চায় সেক্ষেত্রে কি করতে হবে বা কি করা উচিত? দিনে বা রাত্রে ভ্রমণ বা পিকনিকে যাওয়াটা কি নিরাপদ একটি টাইপ 1 ডায়াবেটিস বাচ্চার জন্য? হ্যাঁ, একেবারে নিরাপদ। এবং অবশ্যই বাচ্চা সমস্ত রকম নর্মাল অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপ সমস্ত কিছুর মধ্যে অংশগ্রহণ করবে নিরাপদভাবে, কিন্তু একটু পরিকল্পনা করে। আগে থেকে ক্রিয়া যে আউটিং হবে বা ওভারনাইট আউটিং হবে সেটার একটা বিস্তারিত পরিকল্পনা পিতামাতাকে অবহিত করুন এবং পিতামাতার থেকে একটি বিস্তারিত ডায়াবেটিক ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে নিন
এবং স্কুল কর্তৃপক্ষ কাকে বাচ্চার ম্যানেজমেন্টের জন্য কাকে কোন দায়িত্ব দিচ্ছে, কে বাচ্চার ইনসুলিন চেক করবে, ব্লাড সুগার চেক করবে, কে বাচ্চাকে ইনসুলিন দেবে এবং বাবা মায়ের সাথে যোগাযোগে থাকবে, সেই দায়িত্বগুলো স্পষ্টভাবে মনোনীত করুন। এবং যেখানে আউটিং এ যাওয়া হচ্ছে সেই জায়গার কাছাকাছি একটি হসপিটাল চিহ্নিত করে রাখুন। সঙ্গে অনেক স্ন্যাক্স রেডি রাখুন, যেহেতু বাচ্চারা পুরো দিনে ক্রিয়াকলাপে নিযুক্ত থাকবে, রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আমরা দেখে নেব পুনের বাসিন্দা 10 বছরের টাইপ 1 ডায়াবেটিস বাচ্চার মা শ্রীমতী প্রজ্ঞা কি বলছেন। তিনি ভীষণ খুশি যে তার ছেলে, তিনি বলছেন, আমার ছেলে তার গ্লুকোজ পরীক্ষা করে এবং স্কুলে নিজেই ইনসুলিন ইনজেকশন দেয়। আমরা তার স্কুলের কাছে কৃতজ্ঞ যে টাইপ 1 ডায়াবেটিসকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা এবং তাকে নিয়মিত রক্তের গ্লুকোজের আপডেট সহ 5 দিনের স্কুল ট্রিপে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা এখান থেকে জানতে পারছি একটি টাইপ 1 ডায়াবেটিস বাচ্চা খুব ভীষণ রকম ভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং নিয়মিত বাকি অন্য সমস্ত বাচ্চার মতনই সমস্ত অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারে, একটু পরিকল্পিতভাবে এবং সচেতনতার সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি প্রফেসর সুজয় ঘোষ, এন্ডোক্রিনোলজিস্ট। এবার টাইপ 1 ডায়াবেটিসের বিশেষ পরিস্থিতিতে কি ধরনের আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে সেই বিষয়ের মধ্যে আজকে আমরা কথা বলবো। এই বাচ্চাগুলো যখন পরীক্ষা দিতে যায় বা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তখন কি কি জিনিস করতে হবে। পরীক্ষা মানেই চাপ। তাই পরীক্ষাগুলো যখনই আসবে তখন ডায়াবেটিসের যে আমাদের বাচ্চারা আছে তাদের জীবনে কিন্তু মানসিক চাপ হবে এবং তাদের খাওয়া দাওয়া হয়তো কিছুটা হয়তো একটু উল্টোপাল্টা হতে পারে এবং তার জন্য সুগার এর মাত্রা কোনো সময় কম কোনো সময় বেশি হতে পারে। শুধু তাই না, সুগারের মাত্রা যদি কম বেশি হতে থাকে তাহলে কিন্তু পড়াশোনায় যে একাগ্রতা করার ক্ষমতা তাও কিন্তু প্রভাবিত হতে পারে। এবং পরীক্ষার সময় তাই জন্য রক্তের গ্লুকোজের মাত্রা ঠিকঠাক বজায় রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সেন্ট্রাল বোর্ড অফ এক্সামিনেশন অর্থাৎ সিবিএসই ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের জন্য শর্করার মাত্রা নেমে গেলে তার চিকিৎসার জন্য পরীক্ষা সময় চিনি ও স্ন্যাক্স সঙ্গে রাখার অনুমতি দিয়েছে। এনসিপিসি অর্থাৎ ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন কমিশনও কিছু কিছু গাইডেন্স আমাদের দিয়েছে। তারা সমস্ত শিক্ষা বোর্ডকে একটা নির্দেশ জারি করে বলেছে যে স্কুলের ক্লাসরুম এবং পরীক্ষার সময় প্রতিদিন ডায়াবেটিসের যত্নের সুবিধার্থে প্রোটোকল রাখতে হবে। ডায়াবেটিসের চিকিৎসার প্রযুক্তি অর্থাৎ সিজিএম এর যন্ত্র, ইনসুলিন পাম্প, গ্লুকোমিটার সেগুলো ব্যবহার করতে দিতে হবে শ্রেণীকক্ষের মধ্যে, সেগুলো নিয়ে যেতে দিতে হবে, তার নির্দেশিকা তারা জারি করেছে। পরীক্ষার সময় এই শিশুরা কি করতে পারে? শিক্ষককে পরীক্ষা হলে ডায়াবেটিসের কিট এবং স্ন্যাক্স আনার অনুমতি দিতে হবে শিক্ষার্থীকে। সুগার মাপা এবং ইনজেকশন নেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে যেখানে তারা অন্তত প্রাইভেসিতে সেটা নিতে পারে এবং প্রয়োজনে তত্ত্বাবধানে অতিরিক্ত বাথরুমে যদি পায় বাচ্চাদের তাদের সেটা যাওয়ার অনুমতি দিতে হবে। অভিভাবকেরা একসাথে পরীক্ষার অফিসের সাথে আগেই যোগাযোগ করুন এই বিষয়ে। তাহলে কি কি করবেন আর কি কি করবেন না। পিতামাতার কাছ থেকে জরুরি যোগাযোগের বিশদ সহ পৃথক ডায়াবেটিস ব্যবস্থাপনার পরিকল্পনার জন্য জোর দিন। রক্তের গ্লুকোজ পরীক্ষা করার জন্য অতিরিক্ত সময় দিন, প্রয়োজনে জলখাবার খান। অবিলম্বে বিপদের লক্ষণ থাকলে সেটা আইডেন্টিফাই করুন এবং সেক্ষেত্রে স্কুল এবং স্কুলের শিক্ষক যেন অবিলম্বে অভিভাবকদের অবহিত করেন এবং বিপদের লক্ষণ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে জরুরি যোগাযোগ করেন। কি কি করবেন না? শিশুকে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা অতিরিক্ত খাওয়া দাওয়ার থেকে বিরত রাখবেন না। বাথরুম বিরতি সীমাবদ্ধ করবেন না এবং প্রয়োজনে বিশ্রাম নিতে বাধা দেবেন না। অসুস্থ হলে শিশুকে অযত্নে ছেড়ে দেবেন। শিশুর কার্যকলাপ এবং খেলাধুলো যেন সীমিত করবেন না স্কুলে যারা যায়। এবং তারা যখন ধরুন এই স্কুলের বাচ্চাগুলো বিভিন্ন ভ্রমণ বা অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে যদি যেতে চায় সেটাতেও দয়া করে বাধা দেবে। এবং একটা সঙ্গে এমার্জেন্সি কিট থাকা উচিত এই
বাচ্চাগুলোর স্কুলে। তার মধ্যে একটা গ্লুকোমিটার থাকবে, পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন থাকবে, সঙ্গে একটু শর্করা জাতীয় খাবার দাবার রাখার সুযোগ থাকা দরকার। তাড়াতাড়ি যাতে গ্লুকোজ কমে গেলে যাতে সুগার বাড়ানো যায় সেই মতো চিনি বা চকলেট রাখতে দিতে হবে। অভিভাবকের নাম্বার সবসময় যেন স্কুলের কাছে থাকে এবং মাস্টারমশাইরা যেন জানে, দরকার হলে যাতে বাবা মার সাথে যোগাযোগ করতে পারে। নিকটবর্তী হাসপাতালের জরুরি এমার্জেন্সি নাম্বার এবং অ্যাম্বুলেন্সের যোগাযোগের নাম্বার যেন স্কুলে সবসময় থাকে। নমস্কার। আজকের এই আলোচনা শেষ করার আগে আমরা একটু দেখে নিই টাইপ 1 ডায়াবেটিসে শর্করা নিয়ন্ত্রণ ছাড়াও কিভাবে আমরা শিশুদেরকে মানসিকভাবে সুস্থ রাখতে পারি এবং তাদেরকে মানসিকভাবে সুস্থ রাখার দীর্ঘমেয়াদী ফলাফল কি হতে পারে। আমাদের মনে রাখতে হবে ডায়াবেটিসে আক্রান্ত যুবক যুবতীদের কিন্তু বৈষম্য, কলঙ্ক এবং ধমকের সম্মুখীন হওয়ার ঝুঁকি অন্যান্য শিশুদের থেকে অনেক বেশি থাকে, যা তাদের আত্মসম্মান, প্রেরণা এবং মানসিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে। সেই জন্য সমবয়সীদের সমস্যাগুলোর সমাধান করে এক্ষেত্রে গ্রহণযোগ্যতা আনার মাধ্যমে আপনি এই শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে একটি অসাধারণ ভূমিকা পালন করতে পারেন। এবং শর্করা নিয়ন্ত্রণের সাথে মনস্তাত্ত্বিক সুস্থতার দিকেও যদি আমরা মন দিতে পারি, তাহলে কিন্তু শিশুটির একটি পরিপূর্ণ জীবন যাপন করার সুযোগ তাকে আমরা করে দিই। যেমন দেখুন, এখানে প্রিয়া, যিনি আদিভা বলে একটি 8 বছরের শিশুর মা, গুড়গাঁও থেকে বলছেন, যখন আমার মেয়েকে ডায়াবেটিস থাকার জন্য স্কুলে উত্ত্যক্ত করা হয়েছিল, তখন শিক্ষকরা পুরো গ্রেডকে T1D বা টাইপ 1 ডায়াবেটিস সম্পর্কে সংবেদনশীল করার চেষ্টা করেছিল। এইটা যদি করা যায়, একসাথে যদি আমরা এই পরিবেশ ক্রিয়েট করতে পারি যেখানে টাইপ 1 ডায়াবেটিস শিশুর প্রতি কোনো বৈষম্য করা হচ্ছে না, তাহলে কিন্তু এই সকল বিশিষ্ট ব্যক্তিত্বের মতো আমাদের টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত শিশুরাও একটি দীর্ঘ এবং পরিপূর্ণতামূলক জীবন পেতে পারেন এবং মানসিকভাবে সুস্থ প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে পারেন। যেমন চেন্নাইয়ের শ্রী কে কিশোর স্বামী, দিল্লির মিসেস উষা ধীমান, অথবা দিল্লির শ্রী রাজীব কায়েকার, যেনারা খুবই অল্প বয়স থেকে টাইপ 1 ডায়াবেটিসকে মোকাবেলা করেছেন এবং একটি কমপ্লিট লাইফ লিড করেছেন। এরা সকলেই ডাক্তার ভি মোহনের ডায়াবেটিস বিজয়ী মেডেল 2021-এর প্রাপক। এছাড়াও অনেক আহ, ব্যক্তিত্ব আছেন, খুবই বিখ্যাত ব্যক্তিত্ব, যাদের নাম আপনারা শুনে থাকবেন, যেমন নিক জোনাস, যিনি একজন গায়ক; ড্রিউ ওয়াইসম্যান, যিনি একজন চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী চিকিৎসক; টেলর অ্যাডামস, যিনি নিজে একজন পিডিয়াট্রিক আইসিইউ নার্স এবং পর্বতারোহী; সোফি ডিভাইন এবং ওয়াসিম আকরাম, যারা ক্রিকেট খেলোয়াড়। তারা কিন্তু প্রত্যেকেই টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত। কিন্তু এই টাইপ 1 ডায়াবেটিস তাদের জীবনে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারেনি। তারা তাদের জীবন খুবই সাফল্যের সাথে লিড করেছেন এবং জীবনে অনেক কিছুই অ্যাচিভ করতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ টাইপ 1 ডায়াবেটিস সম্পর্কে জানতে এই সময় দেওয়ার জন্য এবং আপনার বাচ্চাদের টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসায় সাহায্য করার জন্য। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনারা এই ইমেল আইডি ideas2empower@gmail.com এতে মেল করতে পারেন, অথবা আরো তথ্য যদি জানতে চান তাহলে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে ইসপের ওয়েবসাইটে গিয়ে ডায়াবেটিস কেয়ার সম্বন্ধে অন্যান্য তথ্যের ব্যাপারেও জানতে পারেন। ধন্যবাদ।